নির্বাচনী প্রচারণায় বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রীকে বেআইনি বিয়ের মামলায় খালাস দিয়েছে আদালত। অন্যদিকে গাজায় গেল ২৪ ঘন্টা ইসরায়েলি হামলায় ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জানাবো ভারতে বন্যা ও ভূমিধসে ১৯৩ জনের মৃত্যুর খবরও। বিশ্বের নানা প্রান্তের এসব নানা রকম সব খবর নিয়েই বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীকে টমাস ম্যাথিউ ক্রুকস হিসেবে চিহ্নিত করা হয়েছে। ট্রাম্পকে গুলি করার পর সেখানেই নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হন হামলাকারীও। পেনসিলভেনিয়ায় বেথেল পার্কের বাসিন্দা ২০ বছর বয়সী যুবক। সমাবেশের মঞ্চ থেকে ১৩০ গজ দূরে একটি ভবনের ছাদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে কমপক্ষে ৮টি গুলি ছুড়েছে সে। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। If you want to really see something that said, take a look at what happened. যুক্তরাষ্ট্রের পিটসবার্গ থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন ট্রাম্প। ৭৮ বছর বয়সী ট্রাম্প সবেমাত্র বক্তৃতা শুরু করেছিলেন, তখনই তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারী। সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিস এজেন্ট এবং নিরাপত্তা কর্মীরা তাকে ঘিরে ফেলে। তবে তার আগে কানে ডান হাত চাপা দিয়ে মঞ্চে বসে পড়েন তিনি। প্রায় মিনিট খানেক পরে ট্রাম্প উঠে দাঁড়ান। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমেরিকাকে আবারও মহান করে তুলুন। এ হামলায় গুলিতে নিহত হন ট্রাম্পের এক সমর্থক, আহত হন আরও ২ জন। অন্যদিকে ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হন বন্দুকধারী। হামলার এই ঘটনাকে হত্যা চেষ্টা হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে এফবিআই। ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ শীর্ষস্থানীয় রিপাবলিকান ও ডেমোক্রেট নেতারা। We cannot allow for this to be happening. We cannot be like this. We cannot condone this. হামলার পর ট্রাম্পের সঙ্গে সরাসরি কথাও বলেছেন বাইডেন। চিকিৎসকরা জানান ট্রাম্পের ডান কান ফুটো হয়েছে, তবে তা গুরুতর নয়। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। হামলার এ ঘটনা শুধু যুক্তরাষ্ট্রকে নয়, বরং প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর ওপর হামলার ঘটনায় মার্কিন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর সিক্রেট সার্ভিসের ব্যর্থতা নিয়েও প্রশ্ন উঠেছে। সৃষ্টি ঘটক, ৭১। এ বিষয়ে বিশ্লেষণের জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে এ ধরনের হামলাকে আপনি কিভাবে দেখছেন? মার্কিন গণমাধ্যমগুলো কিন্তু বলছে যে এর মাধ্যমে আবারও গুপ্ত হত্যা ফিরে এলো। আপনার কি মনে হয়? বেশ কয়েকটা জিনিস আসলে দেখা দরকার। একটা হলো, কোনো সন্দেহ নেই ইন্টেলিজেন্স বড় আকারে ফেল করেছে। মনে রাখতে হবে যে ইন্টেলিজেন্স এজেন্সি, বিশেষ করে আমেরিকায় এত বেশি ইন্টেলিজেন্সি খুব কম দেশেই আছে, বলতে গেলে নেই। কারণ আমেরিকার এক্সিকিউটিভ বডির আন্ডারেই 18টা বড় ইন্টেলিজেন্স এজেন্সি এবং অর্গানাইজেশন আছে। তারপরেও একাধিক প্রাইভেট অর্গানাইজেশন যদি আমি ধরি, এটা বিশাল একটা কাঠামো। সেই ইন্টেলিজেন্স নেটওয়ার্কে একেবারে ভেদ করে এই সময় যেখানে মানে প্রচণ্ড টেকনোলজি স্যাভি একটা পৃথিবী, সেই জায়গায় এরকম একটা ঘটনা বলতে হবে যে সবাইকে অবাক করেছে, কোনো সন্দেহ নেই। তবে আমেরিকার ইতিহাসে এটা অস্বাভাবিক আবার না, কারণ আমেরিকার ইতিহাসে প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থী বা নামকরা পলিটিশিয়ান একাধিকবার, আমি যদি বড় আকারে যারা হয়েছেন সেই সংখ্যাটা ধরি, তাহলেই 12 জন অলরেডি ছাড়িয়ে গেছে। আব্রাহাম লিঙ্কন আমরা জানি, জন এফ কেনেডি, রবার্ট কেনেডি, মানে আমি যদি নাম ধরি, যারা হয় প্রার্থী ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন, একাধিকবার হয়েছে। কিন্তু এই সময় এই বিংশ শতাব্দীতে এসে কেন হলো, এই জিনিসটা আসলে প্রথমে খেয়াল রাখা দরকার। দ্বিতীয় জিনিসটা আমার মনে হয় আমেরিকার রাজনীতি অনেকটা টক্সিক পর্যায়ে চলে গেছে, যেটা ইংরেজি ভাষায় টক্সিক বলা হয়। এত পোলারাইজড, রীতিমতো দুটো বড় মেগা এন্টিটি তৈরি হয়েছে, যেটা আমরা
আগে নির্বাচনেও দেখেছি। এবং যারা গবেষক তারা এবারও বলছিলেন যে এবার বুঝি আরও এই টক্সিক এলিমেন্টটা বুঝি আরও বাড়বে, এবং তারই একটা এক্সাম্পল আমরা দেখলাম। তৃতীয় যে কারণের উপর মনে হয় একটু জোর দেওয়া দরকার, সেটা হলো ডোনাল্ড ট্রাম্প ক্যান্ডিডেট হিসাবে ইতিমধ্যেই প্রচুর এনিমি তৈরি করে ফেলেছেন ঘরের ভিতরে এবং ঘরের বাইরে, যার জন্য কিছুটা অবাক হওয়ার কারণ এই ধরনের একজন প্রার্থীকে আরও প্রোটেকশন দেওয়া বা ইন্টেলিজেন্সের নেটওয়ার্কে আনাটাই স্বাভাবিক, কারণ প্রচুর শত্রু ঘরের ভিতরে শুধু না বাইরেও করেছেন। কারণ হচ্ছে তার চিন্তা নেটোকে নিয়ে, ইউক্রেনকে নিয়ে এমন কতগুলো কথা বলেছেন, স্বাভাবিকভাবে অনেককে হয়তো অখুশি করে তুলেছে। তো সব মিলে চিন্তার ব্যাপার, কোনো সন্দেহ নেই। এখন আমাদের দেখা দরকার যে আসলেই কার পিছনে ছিল, এবং যেটা আগেও আমরা দেখেছি যে যেই ব্যক্তি করে থাকেন তাকে মেরে ফেলা হয়। এই যে বিষয়টা করার ফলে যেটা হয়েছে যে পুরো ছবিটা হয়তো আমরা বুঝতে পারবো না, তবে কোনো সন্দেহ নেই একটা চিন্তার ব্যাপার, বিশেষ করে যখন একটা সুপার পাওয়ারে এরকম একটা ঘটনা ঘটে। এই যে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ট্রাম্পের উপর একটা হামলা হলো, এই হামলার পর নির্বাচনী প্রচারণায় কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? কিছুটা তো প্রচার পড়বে। এখন দেখা দরকার তার স্বাস্থ্যের উপরে সে কতখানি আবার রিস্ক নিবে সেই বিষয়টা। কারণ যতগুলো জরিপ হচ্ছে, যতগুলো যারা এই নিয়ে আলোচনা করেন, এবং বিশেষ করে ডেমোক্র্যাটসদের যে ঝামেলায় পড়েছেন, শুধু যে ইউক্রেন যুদ্ধকে নিয়ে তা নয়, বড় আকারে ডেমোক্র্যাটসরা যেটা ঝামেলা পড়েছেন সেটা হলো গাজার যে জেনোসাইডটা হচ্ছে, যেখানে জো বাইডেনের একটা কমপ্লিসিটি পরিষ্কার, এবং সেখানে প্রচুর আমেরিকান জনগণ, বিশেষ করে যারা ডেমোক্র্যাট সাপোর্টার, বিশেষ করে ইয়াং যারা ফোর্স, এবং এটা আমরা আইভি লিগের যেই বিস্ফোরণ আমরা দেখলাম তাতে ডেমোক্র্যাটসরা চিন্তিত, কারণ বোঝাই যাচ্ছে যে অনেক ডেমোক্র্যাটসরা হয়তো এবার ডেমোক্র্যাটসকে ভোট দেবেন না, বরং হয়তো বাসায় থাকবে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের জেতাটা একেবারে অনেকটা নিশ্চিত। সেরকম একটা পর্যায়ে এরকম একটা ঘটনাটা কোনো সন্দেহ নেই চিন্তার ব্যাপার। তবে দেখতে হবে যে এর ইম্প্যাক্টটা কিভাবে পড়বে, বিশেষ করে এখন থেকে আমি যদি নভেম্বর মাস পর্যন্ত দেখি। এই আপনি যে প্রসঙ্গটি টানলেন সেই জায়গা থেকে এই যে হামলাটা হলো, স্বাভাবিকভাবেই রিপাবলিকান শিবির থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে এই হামলার বিষয়ে। দিন শেষে এই ঘটনাটা নির্বাচনে বাইডেনের বিরুদ্ধে যেতে পারে কিনা, এই বিষয়ে আপনার কি মনে হয়? না, এটা তো যাবে, এটা না যাওয়ার কোনো কারণ নেই। রিপাবলিকানরা আরও মানে শক্তি নিয়ে তারা নামবেন, এটা স্পষ্ট। এটা মানে না হওয়ার কোনো কারণ নেই। এবং ডেমোক্র্যাটস পার্টির মধ্যেও একটা সন্দেহ তৈরি হবে। মেরে ফেলাটাই আমি যেটা বললাম, যেই মানে যাকে বলা হচ্ছে যে অ্যাসাসিনেশনে জড়িত ছিল, তাকে মেরে ফেলার মাধ্যমে যেটা সমস্যা হয়ে যায় সবসময়, যে আমরা আসল ছবিটা আমরা দেখতে পারবো না, এবং সেখানে স্বাভাবিকভাবে ডেমোক্র্যাটসদের মধ্যেও একটা সন্দেহ হবে, কোনো সন্দেহ নেই। আবার ওদিকে যারা রিপাবলিকানস আছে তারা আরও বড় আকারে আমি মনে করি চেষ্টা করবেন আগামী নির্বাচনে যেন রিপাবলিকানরা জয়ী হয়, এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেন জয়ী হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। সেই সঙ্গে ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের এক মুখপাত্র এটিকে রাজনৈতিক সহিংসতা বলে অভিহিত করেছেন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, গণতন্ত্রকে চ্যালেঞ্জ করে এমন যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হামলার দৃশ্য দেখে ভীষণ মর্মাহত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ঘটনার নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। ওই ভিডিও দেখে অসুস্থ বোধ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিন্দা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও অনেকেই এই হামলার নিন্দা জানান।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রীকে বেআইনি বিয়ের অভিযোগের মামলায় খালাস দিয়েছে একটি আদালত। শনিবার তাদের খালাসের রায় দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী। পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্লামেন্টে আরও বেশি আসন জয়ের একদিন পর ইমরান ও তার স্ত্রীর খালাসের খবরটি এলো। পিটিআই বলেছে, রাজধানী ইসলামাবাদের আদালতে খালাস ঘোষণার পর ৭১ বছর বয়সী ইমরানের বিরুদ্ধে আর কোনো মামলা বিচারাধীন নেই। তবে শনিবারের এই সিদ্ধান্তের পর কারাগারে থাকা ইমরান ও বুশরা বিবি উভয়কেই মুক্তি দেওয়া হবে কিনা তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার মানবিক এলাকা আল মাওয়াসিতে ইসরায়েলের বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এতে আহত হয়েছেন আরও ৩ শতাধিক মানুষ। এদিকে ইসরায়েল বলেছে, তারা হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার জন্য আল মাওয়াসিতে এই হামলা চালিয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ভয়াবহ হামলায় জর্জরিত ফিলিস্তিনের গাজা উপত্যকা। শনিবার ৭টি শরণার্থী শিবির, খান ইউনিস, আল মাওয়াসি সহ গাজার বিভিন্ন জায়গায় রাতভর হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। এতে নতুন করে আরও বহু ফিলিস্তিনি হতাহত হন। তাদের মধ্যে অনেককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে আছে গাজার বাতাস। ইসরায়েল বলছে, হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ ও রাফা সালমাকে হত্যার জন্য শনিবার এই হামলা চালিয়েছে তারা জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসির একটি বাড়িতে গা ঢাকা দিয়েছিলেন মোহাম্মদ দেইফ। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ ও অন্য একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। আমরা হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির জন্য সবকিছু করব এবং আমরা যদি এই লক্ষ্যে অটুট থাকতে পারি তাহলে শেষ পর্যন্ত আমরা তাদের মুক্ত করার পাশাপাশি যুদ্ধে চূড়ান্ত জয় অর্জন করতে পারব। এদিকে হামাস ইসরায়েলের দাবি অস্বীকার করে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী কোনো হামাস সদস্যকে লক্ষ্য করে নয়, বরং বেসামরিকদের হত্যার জন্য হামলা চালিয়েছে। আল মাওয়াসি ও খান ইউনিসি ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে সেটিকে নিরাপদ অঞ্চল বলেছিল তারাই বেসামরিকদের ওইসব অঞ্চলে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু বরাবরের মতোই ফিলিস্তিনিদের জড়ো করে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। এ সময় তিনি বলেন, নিরস্ত্র বেসামরিকদের হত্যাকে কোনোভাবেই ন্যায্যতা দেওয়ার উপায় নেই। ঋতু সাহা, ৭১। অবরুদ্ধ গাজা উপত্যকায় হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে ৭০,০০০-এর বেশি মানুষ। গাজার হাজারো মানুষ বারবার বাস্তুচ্যুত হওয়ায় এত বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। চরম অস্বাস্থ্যকর পরিবেশে কোনো মতে টিকে থাকার লড়াই করে যাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা। যুদ্ধ শুরুর পর থেকে পয় নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় পথে পথে ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনার স্তূপ। নেই পরিষ্কার পানির কোনো উৎস। ফলে ময়লা পানি পান আর রান্নার কাজে ব্যবহার করেই লাখ লাখ শরণার্থী কাটাচ্ছেন মাসের পর মাস। একই পানি দিয়ে চলছে কাপড় কাচা আর তারপর গোসল। পরিষ্কার থাকার কোনো উপায় নেই। সাবান, ডিটারজেন্ট কোনো কিছুই নেই আমাদের কাছে। আর দোকানে যা আছে তা কেনার সামর্থ্য আমাদের নেই। দোকানদাররা বলছে সীমান্ত বন্ধ করে দেয়ায় কোনো পণ্য গাজায় প্রবেশ করতে পারছে না, তাই এত দাম। এবার তার ভয়াবহ কুফলও সামনে আসতে শুরু করেছে। গাজার সরকারি সংবাদ মাধ্যমের কার্যালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার বিভিন্ন অংশে বাস্তুচ্যুত হওয়ার কারণে কমপক্ষে ৭১,৩৩৮ জন হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে। পরিচ্ছন্ন থাকার কোনো পথ নেই, তাই আমাদের এখানে প্রায় সবাই রোগে ভুগছে। এমনকি হাত ধোয়ার জন্য সাবান নেই আমাদের। ময়লার জন্য চারিদিকে পোকামাকড় অনেক বেড়েছে। এছাড়া বাস্তুচ্যুত পরিস্থিতির কারণে গাজার ১৭ লাখের বেশি মানুষ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী প্রয়োজনীয় ওষুধ সরবরাহে বাধা দেয়ায় গাজায় দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত প্রায় ৩.৫ লাখের বেশি মানুষ। ইসরায়েলের সেনাবাহিনী প্রয়োজনীয় ওষুধ সরবরাহে বাধা দেয়ায় গাজায় দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত প্রায় ৩.৫ লাখ মানুষ বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। গাজার বাসিন্দারা বলছে, নোংরা পানি পান করার কারণে পেট খারাপ, জন্ডিস, চুলকানি হচ্ছে। মানুষের মাথায় উকুন হচ্ছে চিরুনির অভাবে। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতির জন্য বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলটির মানুষজন। সৃষ্টি ঘটক, ৭১।
লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলার ঘটনায় 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হামলার পর দক্ষিণাঞ্চলীয় শহর কিরিয়াত শমোনায় আগুন লেগে যায়। শনিবার ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে এরই মধ্যে এই ঘটনায় আহত 4 সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হিজবুল্লাহ বলছে সেদিন তারা একটি ইসরা ঘাঁটিতে রকেট ছুঁড়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, লেবানন থেকে কিরিয়াত শমোনা এলাকার দিকে প্রায় 10টি রকেট শনাক্ত করেছে তারা। এদিকে আরও জানিয়েছেন হিজবুল্লাহর এই হামলার কড়া জবাব দেয়া হবে। রাশিয়ার একটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। দেশটির রোস্তভ শহরে এই ঘটনা ঘটে। ওই অঞ্চলে নিযুক্ত গভর্নর ভ্যাসিলি গোলুবেভ টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন। গভর্নর আরও জানান, পেট্রোল পরিশোধন করা ওই ডিপোতে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন ধরে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এলাকাটি ফ্রন্টলাইন থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইউক্রেনের 4টি ড্রোন তারা ভূপাতিত করেছে। এর মধ্যে 2টি রোস্তভ অঞ্চলে এবং বাকি 2টি ইউক্রেন সীমান্ত সংলগ্ন বেলগোরদ এবং উত্তরের কুর্স্ক এলাকায়। 2022 সালে ইউক্রেনে রুশ অভিযানের পর থেকেই উভয় দেশ পাল্টাপাল্টি হামলার ক্ষেত্রে ড্রোন ব্যবহার করে আসছে।